বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। ৭১ চেতনায় ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গঠন ও দ্রুত নির্বাচনের আশা বিএনপির। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর প্রতিষ্ঠার আশ্বাস তারেক রহমানের। প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। সম্পৃক্ততা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। র্যাব বিলুপ্তির সুপারিশ। ভারতের সঙ্গে বৈষম্যহীন বন্ধুত্ব চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সুসম্পর্ক চাইলে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে, বলেছেন সার্জিস। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি এবং উপদেষ্টারা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন হাতছাড়া না হয়, সেদিকে সবাই সচেতন থাকতে হবে। কেজের সোলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঠিক উষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনীও তাদের এদেশীয় দূষররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা ১৯৭১ সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। তো আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আর সংস্কৃতি কর্মী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রায়ের বাজার বধ্যভূমি। বুদ্ধিজীবী দিবসে তরুণ প্রজন্মের প্রত্যাশা ৭১-২৪-এর গণকবর রচনাকারীদের দ্রুত বিচার। মুক্তিযুদ্ধের মতো ২৪-এর ইতিহাস যেন ছিনতাই না হয়, সেই প্রত্যাশা সকলের। রিপোর্ট ফারুক বাবুর।
জাতির সূর্য 1971 সালের 14 ডিসেম্বর ডুবে গিয়েছিল। 53 বছর প্রতিদিন সূর্য উঠলেও তার বুদ্ধিদীপ্ত তেজ শৃঙ্খলায় বাঁধতে পারেনি বাঙালি জাতিকে। তাই আজও ফুলেল শ্রদ্ধা শেষে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবিতে একই কণ্ঠে আহ্বান জানায় সবাই। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের হবার প্রত্যাশা তরুণদের। তারা চায় ন্যায় বিচার। বুদ্ধিজীবীদেরকে মারা না হতো, ওরা আমাদের সামনে আসলে সত্যিকারের ইতিহাসটা তুলে আনতে পারতো। সত্যিকারের ইতিহাসটা যদি তুলে আনতো, তাহলে আজকে যে ইতিহাস নিয়ে একটা দ্বন্দ্ব, গত যে স্বৈরাচার ছিল সে একটা ইতিহাস নিয়ে আসছে, এর আগের দল একটা ইতিহাস নিয়ে আসছে, এই যে ইতিহাস নিয়ে একটা দ্বন্দ্ব, এই ইতিহাস নিয়ে দ্বন্দ্ব আমাদের কখনো থাকতো না। 71-এর ইতিহাসটা যেভাবে বিকৃত রয়েছে, 24-এর ইতিহাসটা যেভাবে বিকৃত না হয়, সেই জন্য হচ্ছে রাজনৈতিক দল প্লাস অন্যান্য মানুষ যারা আছে তাদের সবাইকে সচেতন হতে হবে। শহীদ হত্যার বিচার নিয়ে তরুণ রাজনীতিবিদরা ক্ষোভ জানায় 53 বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। বাংলাদেশের যত সংগ্রামের ইতিহাস সেটা আওয়ামী লীগ কখনো ধারণ করে নাই। আওয়ামী লীগ শুধুমাত্র পকেটস্থ করতে চেয়েছে 71-এর ইতিহাসকে। আমাদের 71-কে আওয়ামী লীগীকরণ করা হয়েছে, আমরা 24-কে তেমন কিছু করতে চাই না। দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে। যারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে থাকা রাজাকার ছিল তাদের বিচার হলো না, যার ফলে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে একটা সংশয় দ্বিধা তৈরি হলো। মানে শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার বাংলাদেশে এখনো পর্যন্ত হলো না। এটা তো গত 53 বছরে বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেছে তাদেরই ব্যর্থতা। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা না যায় এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী তাদেরকে একটা দলীয়করণ করে ফেলেছিল। একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিজয়ের মধ্য দিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সে আবেগটাকে এবার আমরা লক্ষ্য করেছি। অপশক্তিকে দমন না করতে পারি, হত্যাকারীদের চিহ্নিত করে বিচার আওতায় না আনতে পারি, তারা কিন্তু নানাভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। দলমত নির্বিশেষে সকল শহীদদের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান সবার। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা, গণহত্যা আর জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। এ কারণেই শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসতে না পারার পরিণতি বরণ করতে হয়েছে তাদের। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ প্রত্যাশা করছে খুব দ্রুতই নির্বাচনের ব্যবস্থা হবে। আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পাশাপাশি শ্রদ্ধা জানায় ছাত্রদল, যুবদল, কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি তাদের কৃতকর্মের নির্মম পরিণতি। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম. জাহিদ বলেন, 71-এর চেতনায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 16 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়েছে এদেশের ছাত্র জনতা। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 71-এর হানাদারদের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছিল আওয়ামী লীগ। আজকের অঙ্গীকার হতে হবে 14ই ডিসেম্বরের
2024-এ আমরা কোনো অবস্থাতেই আর যেন পুরনো পথে পা না বাড়াই। সবাই যাতে সামনের দিকে জাতিকে ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আর দিন শেষে মনে রাখতে হবে আমরা বাংলাদেশি। নিজের দেশের লোককে যারা হত্যা করে রাজনৈতিক স্বার্থে এবং নিজের গদিকে নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য, তাদের পরিণতি এরকমই হয়। আপনার কর্তৃত্ববাদী শাসকরা যাদের পতন হয়েছে তারা আর ফিরে আসতে পারেনি, তারা আর দাঁড়াতে পারেনি, নিজ কাজকর্ম করতে পারেনি, কিন্তু আমরা পেরেছি। এত পিরিয়ডের মধ্যে 1-11 থেকে কেউ না কেউ দাঁড়িয়েছে আমাদের এখানে। আমরা কথা বলে গেছি, আমাদেরকে ধাওয়া করা হয়েছে, পার্টি অফিস ভেঙে নিয়ে গেছে, যেখানে একটু স্পেস পেয়েছি সেখানেই আমরা কথা বলেছি। একদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয়, আইনের শাসন যেন নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়। আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি আপনার বিরুদ্ধে বলবো, কিন্তু আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করবেন না। 1971 সালে যে কারণে জনগণ স্বাধীনতার যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নতুন আইন করবে এবং বিদ্যমান আইন বাস্তবায়নে কাজ করবে। সেই সাথে চেষ্টা থাকবে তাদের জন্য অর্থের বরাদ্দ বাড়ানো কিংবা সেই অর্থের সুষ্ঠু বন্টন সহ তাদের অধিকার ও সুযোগ নিশ্চিতে কাজ করার। তারেক রহমান আরও জানান, আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে যেটি প্রতিবন্ধী ব্যক্তিদের সুনির্দিষ্ট কাজের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কাজে সমন্বয় করবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে মতবিনিময়ে তিনি এসব প্রতিশ্রুতি দেন। আহমেদ সরার রিপোর্ট। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময়ে অংশ নেয়া প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারেক রহমানের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এটাই সম্ভবত প্রথম কোনো বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এমন আয়োজনে অংশ নিলেন। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে আমরা অবশ্যই প্রতিবন্ধী মানুষের কথা ভাবতে হবে। প্রতিবন্ধীদের কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি তাদের সাথে মতবিনিময় করেননি, একজন ভাই, বন্ধু, অভিভাবক হিসেবে পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে করার চেষ্টা করবে। অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার, নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করার। তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে সুবর্ণ নাগরিক কার্ডের আওতায় স্বাস্থ্য বীমা, শিক্ষাবৃত্তি, পরিবহন ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেবে বিএনপি। আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা একটি স্বতন্ত্র, যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া, যা প্রতিবন্ধী ব্যক্তিদের, প্রতিবন্ধী ভাইদের, বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি মহাসচিব প্রতিবন্ধী ব্যক্তিদের সহযাত্রী হবার কথা জানান। আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। বিএনপি সবসময় প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকবে বলে জানানো হয় মতবিনিময় সভায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
গুমের ঘটনায় নির্দোষদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন। প্রতিবেদন হস্তান্তর করে গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তি সুপারিশও করেছে কমিশন। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদন তৈরি করেন কমিশনের সদস্যরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। এদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন। এই সময় প্রধান উপদেষ্টা তাদের অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশনের সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরকার সরে যাবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সম্মান সমতার ভিত্তিতে বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। তৌহিদ হোসেন আরও জানান, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দুদেশের ভালো সম্পর্কের বিষয়ে। সমান স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক সরকারকে দায়িত্ব নিতে হবে, আবার যেন শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে না হয়, জীবন দিতে না হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। অনুষ্ঠানে তিনি প্রশ্ন রাখেন, শেখ মুজিব হত্যার বিচারের জন্য তার লাশ যদি কবর থেকে তোলা না লাগে, তাহলে 24-এর গণহত্যার বিচারের জন্য শহীদদের লাশ কবর থেকে কেন তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন সার্জিস আলম। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। ভারতকে একটি জিনিসই বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সংবাদপত্র কিংবা সাংবাদিকের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই সরকার স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে শনিবার তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে। এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিতে চায় বলে জানান। প্রেস সচিব বারো বলেন, জুলাই আগস্টের বিপ্লবের সময় সাংবাদিকদের মুখ বন্ধ করার অনেক চেষ্টা চালানো হয়েছে। কেউ কেউ পতিত আওয়ামী লীগ সরকারের দালালি করেছে, তবে বর্তমান সরকার এই ধরনের কোনো কাজ করেনি, সামনেও করবে না বলে আশ্বস্ত করেন শফিকুল আলম। তিনি জানান, সাংবাদিকদের কাজ হবে সত্যিকারের সাংবাদিকতা করা, যাতে করে নিরীহ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন। পারে যে না, আমি এই ধরনের রিপোর্ট করতে যে আমি হয়রানির শিকার হচ্ছি, বা কেউ যদি বলতে না পারে যে আমি এই রিপোর্ট করতে গেলে তো আমি ওই আগে যেরকম রাবার বুলেট খেয়েছি এই রাবার বুলেট খাবো, এটা হবে না। বাংলাদেশে আমরা জার্নালিজমের ক্ষেত্রে, প্রেস ফ্রিডমের ক্ষেত্রে আমরা এটা ইনস্টিটিউশনালাইজ করতে চাই, যাতে যেই মালিকই আসুক না কেন, যেই ধরনের জার্নালিস্টই আসুক না কেন, তারা যেন আপনার মুখটাকে বন্ধ না করে।
দুর্নীতিবাজদের বিচারে সামারি ট্রায়ালে চাবুকের আইন করার দাবি জানিয়েছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। শনিবার দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির প্রথম সম্মেলনে তিনি এমন দাবি জানান। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন, দুর্নীতিবাজদের বিচারে 2 বছরের মধ্যে 3 বার চাবুকের পর সংশোধন হলে অভিযুক্তকে দায়মুক্তি দেওয়া যেতে পারে। সম্মেলনে সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দুর্নীতির পরিবর্তে সবাইকে মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরে সম্মেলনে অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়াকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। ৭১ চেতনায় ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গঠন ও দ্রুত নির্বাচনের আশা বিএনপির, ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর প্রতিষ্ঠার আশ্বাস তারেক রহমানের। প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, সম্পৃক্ততা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। র্যাব বিলুপ্তির সুপারিশ। ভারতের সাথে বৈষম্যহীন বন্ধুত্ব চায় বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সুসম্পর্ক চাইলে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে, বলেছেন সার্জিস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।